দাবি আদায় না হওয়া পর্যন্ত স্থান ত্যাগ না করার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত 12টার দিকে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমাবেশ হবার কথা অনুষ্ঠিত হবে। জুমার নামাজের পর গণ অনশন শুরু করা হবে। শিক্ষার্থীরা বলেন, বোতল কাণ্ডে জড়িতদের বিচার আমরা করব, তবে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার আগ পর্যন্ত সেই শিক্ষার্থীকে গ্রেফতার করা যাবে না। এদিকে দ্বিতীয় দিনের মতো কাকরাইল মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রায় 24 ঘন্টা কাকরাইলে অবস্থান করছে তারা। অবস্থান কর্মসূচি পালন করায় অনেক শিক্ষার্থী ক্লান্ত হলেও আন্দোলন থেকে সরেননি কেউই। দর্শক, এই মুহূর্তে কাকরাইল এলাকায় রয়েছেন সহকর্মী আবু সাইদ অপু। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অপু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ পরিস্থিতি কি দেখছেন? তারা কি আন্দোলনে অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে? এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে জানাবেন আমাদের। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানতে চেয়েছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কর্মসূচি, সেই কর্মসূচি এখনও চলমান রয়েছে এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আসলে রাজপথেই থাকবেন এবং যতক্ষণ না আসলে দাবি পূরণ না হবে ততক্ষণ তারা রাজপথ ছাড়বেন না, এমনটি কিন্তু তারা ইঙ্গিত দিয়েছেন। তারই ধারাবাহিকতা কিন্তু আজকে ঠিক তৃতীয় দিনের মতো কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমি যদি একটু মমিন হোসেনের ক্যামেরায় যদি একটু আমরা দেখাতে চাই যে শিক্ষার্থীরা এখানে একদম কাকরাইলে একটা ব্লকেট কর্মসূচি তারা পালন করছেন এবং তারা এখানে সব সড়ক অবরোধ করেছেন এবং বিভিন্ন এলাকা থেকে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আসলে এই আন্দোলনের সাথে সম্পৃক্ততা প্রকাশ করেছেন। তো এই সম্পৃক্ততা প্রকাশ করার কারণে কিন্তু আন্দোলন আরও যত সময় যাচ্ছে ততই কিন্তু আসলে বেগবান হচ্ছে। আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, যে দাবিটা আসলে করা হয়েছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, তাদের কথা হচ্ছে যে বৈষম্যহীন এই বাংলাদেশে কার কোনো বৈষম্যের ঠাঁই হবে না। তারা চায় যে তারা যে কোনো পরিস্থিতি হোক তারা যেন তাদের সেই দাবিটুকু পূরণ করে তারা ফিরতে পারে। এবং এখানে অসংখ্য শিক্ষার্থী রয়েছেন। আমরা যদি একজন শিক্ষার্থী রয়েছেন, আমরা একটু তার সাথে একটু কথা বলতে চাই। আপনারা এখানে আন্দোলন যে কর্মসূচি পালন করছেন, সেই দাবিটা আসলে আপনাদের এখন মূল প্রেক্ষাপট দাবিটা কি আসলে? আচ্ছা, আমাদের দাবি প্রথমে ছিল 3টা, যেটা এখন 4টাতে পরিণত হয়েছে। তো আমাদের প্রথম যে 3টা দাবি ছিল, প্রথমটা হচ্ছে যে আমাদের 70% আমাদের হল যতদিন না হচ্ছে আমাদের 70% শিক্ষার্থীকে আবাসন ভাতা দিতে হবে। 2 নম্বর দাবি ছিল যে 25-26 অর্থ বছরে যে আমাদের প্রস্তাবিত যে পূর্ণাঙ্গ বাজেট সেটা কাটছাট না করে বহাল রাখতে হবে, যেটা আছে সেটাই। আর 3 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কার্যক্রমটা দ্রুত বাস্তবায়ন করতে হবে। আর এখন আমরা যে আরেকটা দাবি অ্যাড করেছি, সেটা হলো যে 14ই মে আমাদের শিক্ষার্থীদের ওপর যে হামলা চালানো হয়েছে এর আমরা প্রতিবাদ আমরা শাস্তি দাবি করছি আর কি। সাবরিনা, আপনি শুনছিলেন যে একজন শিক্ষার্থী জানাচ্ছিলেন। একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, 2022 সালে কিন্তু একটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য অবকাঠামো উন্নয়নের জন্য এবং শিক্ষার্থীদের জন্য যে বরাদ্দগুলো হয়েছিল, তৎকালীন যে সরকার ছিলেন, ফ্যাসিবাদী সরকার, তৎকালীন এমপি ছিলেন, সেগুলো দখল করে থাকার কারণে কিন্তু সেই শিক্ষার্থীরা বা শিক্ষকরা তাদের সেই সুযোগ সুবিধাগুলো পায়নি। তো না থাকার কারণে আমরা আরেকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আপনি কি মাঠেই থাকবেন? জি, আমরা মাঠে থাকবো। আমাদের দাবি যতক্ষণ না পর্যন্ত আমরা আদায় হচ্ছে ততক্ষণ আমরা এই যমুনা ছেড়ে যাচ্ছি না। আপনাদের প্রোগ্রামটা আসলে 11টা থেকে শুরু, ইতিমধ্যে আপনারা সবাই আসতে শুরু করেছেন এবং আপনারা কি এই দাবি যারা পূরণ করার কোনো আশ্বাস পেয়েছেন? না, আমাদের এখন পর্যন্ত ওরকম পূর্ণাঙ্গভাবে সেরকম কোনো আশ্বাস দেওয়া হয় নাই বলে তো আমরা এখানে অবস্থান করছি। আমাদের ওই রকম আশ্বাস দেওয়া হলে আমরা ডেফিনেটলি এখান থেকে চলে যেতাম। এই ইন্টারিম গভর্নমেন্ট যে কী করছে বোঝা মুশকিল, কারণ হলো আমাদের
এ পর্যন্ত আজকে তৃতীয় দিনের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে, এরপরে তাদের দিক থেকে কোনো ওরকম লেভেলের আমরা গুরুত্ব পাই নাই। দুঃখিত। সাবরিনা, আপনি শুনছিলেন মানে শিক্ষার্থীদের আক্ষেপের জায়গাটিও। আমরা একটু একজন শিক্ষক প্রতিনিধির সাথে কথা বলতে চাই। আপনারা তো মানে যখন আন্দোলনে নামেন তখন কিন্তু এর আগে কিন্তু ছাত্র শিক্ষক মিলে আপনার জিওসির কাছে একটা পরামর্শের জন্য আপনারা গিয়েছিলেন, একটা প্রতিনিধি দল গিয়েছিলেন, এবং জিওসি থেকে কোনো আশ্বাস তারা না পাওয়ার কারণে আপনাদের মানে কর্মসূচি আপনারা চালিয়ে যাচ্ছেন। তো আজকের এই কর্মসূচির মাধ্যমে আপনারা আসলে মানে কি প্রত্যাশা করছেন? আসলে আমাদের ইউজিসির সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একটি মিটিং হয়েছিল, কিন্তু তারা জানিয়েছিল যে আসলে বাজেটের ব্যাপারে তাদের কিছু করার নাই, এটা মিনিস্ট্রি ফিনান্স এবং এডুকেশন মিনিস্ট্রির মাধ্যমে আসে। এই জন্য আমরা ইউজিসির কথায় কোনো ধরনের না করে যে তাদের দেওয়ার অসামর্থ্যতা ঘোষণা করেছে তারা, যে এটা আমাদের এখানে কিছু করার নাই, আপনাদের যে 3 দফা দাবি সেটা সরকার থেকে পূরণ করতে হবে। এই জন্য আমরা আজকে এখানে যমুনাতে বিগত 2 দিন যাবৎ ছাত্র এবং শিক্ষকরা সহ অবস্থান করছেন। যতক্ষণ না দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই চলমান আন্দোলন চলতে থাকবে। আপনারা জানেন 11টা থেকে 11:30টার মধ্যে এখানে ছাত্র শিক্ষক সমাবেশ ঘটবে এবং 3:30-3টার দিকে আমরা এখানে ছাত্র শিক্ষক গণ অনশনে থাকবে। ধন্যবাদ। সাবরিনা, আপনি শুনছিলেন যে ছাত্র শিক্ষক মিলে যে আন্দোলন, সেই আন্দোলন তারা চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে, ততক্ষণ পর্যন্ত সেই দাবি তারা অব্যাহত রাখবে। অর্থাৎ দীর্ঘদিনের যে 20 বছরের যে পুঞ্জীভূত যে মানে আপনার যে বরাদ্দ বা যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার জায়গাতে পূরণ হওয়ার কারণে তাদের এই দাবি অব্যাহত থাকবে। তো সাবরিনা, এটাই ছিল কাঁখালমোড় থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের যে কর্মসূচি তার সর্বশেষ খবর। সাবরিনা। সরাসরি যুক্ত ছিলেন আমাদের প্রতিনিধি অপু। রাজধানীতে প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট সহ বিভিন্ন স্থানে সকল প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ডিএমপি। বৃহস্পতিবার বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রধান বিচারপতি সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 ও 2 এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখে সকল প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো। এছাড়া বিভিন্ন দাবি দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে গণবিজ্ঞপ্তিতে। বিআরটিএ হতে নির্ধারণ না করায় রাজধানীতে চলাচল করা শীতাতপ নিয়ন্ত্রিত বাসে চলছে ইচ্ছে মতো ভাড়া আদায়। সরকারি কোনো নিয়ন্ত্রণ না থাকায় অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। ভুক্তভোগীদের দাবি দ্রুত ভাড়া নির্ধারণ করে তা নাগরিকদের সাধ্যের মধ্যে আনার। বিআরটিএ বলছে, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে এবং সরকার নির্দেশনা দিলে অন্যান্য গণপরিবহনের মতো এসি বাসেও ভাড়া নির্ধারণ করা সম্ভব। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। ধারণ ক্ষমতার অধিক মানুষের বসবাসের নগরী ঢাকার বিভিন্ন সড়কে অন্যান্য যানবাহনের মতো চলাচল করে শীততাপ নিয়ন্ত্রিত বাস। সরকার কর্তৃক নির্ধারিত না থাকায় এসব এসি বাসে ভাড়া নেওয়া হয় মালিকদের ইচ্ছে মতো। এখান থেকে নাবিস পর্যন্ত যা এটা হলো 35 টাকা ভাড়া, আবার স্টুডেন্টের জন্য কম আছে 25 টাকা। আমাদের এটা হলো ডাবল ইঞ্জিনের গাড়ি এবং তেলের গাড়ি। আপনি যদি গ্যাসের গাড়ি হয়তো একটু কম হইতো বা হয়তো বা কস্টিং খরচ কম হইতো। এখানে তেলের গাড়ি যার কারণে একটু কস্টিং বেশি, যার কারণে আবার হলো এসি বাস, যার কারণে হয়তো এই জন্য একটু ভাড়াটা হয়তো একটু এমন হয়। গুলশানের ভিতরে এসি বাসে 20 টাকা 25 টাকা এটা নির্ধারিত কোনো সরকারের কোনো ইয়া নাই। এটা মালিকদের বা মালিক পক্ষ এটা খরচের সাথে বা ইয়ার সাথে মিলে ওইটা নির্ধারণ করা হয়। তীব্র গরমে এসি বাসে চলাচল অনেকটা আরামদায়ক হলেও তুলনামূলক বেশি ভাড়া দিতে হয়। আমি যাব হচ্ছে তেজগাঁ বটতলা, আমার ভাড়া 35 টাকা। আপাতত ভালোই লাগে, কিন্তু হচ্ছে ভাড়াটা একটু বেশি। আমি যাব হচ্ছে গুলশান 1 আর আমার ভাড়া হচ্ছে 25 টাকা। যে এখন তো গরম পড়তেছে, যে এখান থেকে নাকালপাড়া 35 টাকা, গরমের কারণে বেশি মনে হচ্ছে না। যখন নর্মালি হয় বা আবহাওয়া নর্মাল থাকে তখন 35 টাকা বেশি এখানে ডিস্টেন্স অনুযায়ী।
শীততাপ নিয়ন্ত্রিত বাসে উচ্চ মধ্যবিত্তরা চলাচল করায় সড়কে ব্যক্তিগত যানবাহনের চাপ কিছুটা কমলেও ভাড়া গুনতে হয় অধিক হারে। এখান থেকে রাস্তা 1 কিলো রাস্তার মতো 1 কিলো হবে না হয়তো এরকম। এখানে 20 টাকা হলে ভালো হতো, আর অন্যান্য জায়গা থেকে তো 10 টাকাই ভাড়া নেয় লোকালে গেলে। আমাদের প্রাইস তো বেশি, বাট অনেক দিন ধরে তো এটা চলছে, এখন ইউজ টু হয়ে গেছে এটাতে। আর একটু কম হলে ভালো হতো, 30 টাকা মেবি। ডিস্টেন্স অনুযায়ী তো ভাড়া কমানো দরকার। আমাদের যদি প্রতি কিলোমিটার প্রতি 5 টাকা ভাড়া নেওয়া হয় তাহলে সবচেয়ে বেশি সুবিধা, আর স্টুডেন্টের জন্য এটা হাফ করলে সবচেয়ে বেশি আরও ভালো হয়। বিআরটিএ বলছে সরকারি ও বেসরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়া হলে এসি বাসের ভাড়া নির্ধারণ করা সম্ভব হবে। সরকারের পূর্ব অনুমোদনক্রমে বিআরটিএ এটা নির্ধারণ ও পুনর্নির্ধারণ করতে পারে, এটাই বলা আছে আইনে, এবং বিআরটিএ সেটাই করে আসছে। তবে এসি বাসের ভাড়া আসলে নির্ধারিত নাই, কারণ এটা একটা বিশেষ সার্ভিস, এটার ভাড়া সরকার নির্ধারণ করে না, এটা বলা যায় যে ডিরেগুলেটেড। তবে যদি অতিরিক্ত ভাড়া দেয়, যদি এমন অভিযোগ আসে, সরকার সেক্ষেত্রে যদি মনে করে আমাদেরকে নির্দেশনা দেয়, সেক্ষেত্রে আমরা একটা প্রস্তাবনা আমরা পেশ করতে পারি, যার ফলে এটা নির্ধারণ সর্বোচ্চ ভাড়া কত হবে সেটা হয়তো আমরা নির্ধারণ করে দিতে পারি। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। একাধিক সংস্থার ভ্রাম্যমাণ আদালতে তৎপরতা থাকলেও কোনোভাবে বন্ধ হচ্ছে না খাদ্যে ভেজাল। নিয়মিত মনিটরিং ও জনসচেতনতা বৃদ্ধিতেও মিলছে না প্রত্যাশিত সুফল। দীর্ঘদিন ধরে রাজধানীতে ভেজালের বিরুদ্ধে অভিযান চলমান থাকলেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ নগরবাসী ভোক্তাদের। মমিন ও রাজীব হোসেনের ক্যামেরায় আবু সাইদ উপর বিশেষ রিপোর্ট। অতীতে চিনি বা মিষ্টি জাতীয় পণ্য রাখলে পিঁপড়ার আবির্ভাব ঘটেনি এমন বিশ্বাসযোগ্য কথা কেউ বিশ্বাস নাও করতে পারে। তবে এখন চিনিতে কি এমন ব্যবহার করা হয় যে তার ধারের কাছেও যায় না পিঁপড়া? তবে এবার আসা যাক জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান প্রসঙ্গ। বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে অভিযান চালিয়ে জরিমানা সহ অর্থদণ্ড করলেও পরিস্থিতি যেন যেইলাও সেই কদু। গতি মানে দৌড়ঝাঁপ করে আমি অফিস থেকে বাইরে শুধু দৌড়ঝাঁপ করব না, অলওয়েজ গতি আছে। আমরা গোটা দেশব্যাপী যে প্রচলিত আপনার টিমের বাইরে প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা করে 64টা টিম 30 দিন ধরে কাজ করছে। এবার দৃষ্টি দেওয়া যাক বিএসটিআইয়ের কর্মযজ্ঞে। যাদের অনুমোদনের উপর নির্ভর করে প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের গুণগত মান, সেই প্রতিষ্ঠান বিভিন্ন কারখানায় অভিযান চালিয়ে সিলগালা সহ অর্থদণ্ড করলেও ফের আগের নিয়মে ফিরে গেছে ভেজাল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। মান গুণগত সম্পন্ন মানসম্মত যদি বলতে বলি তাহলে তো আসলে বিএসটিআই তো এগুলো তো কোনো তদারকি করেই না। অনেক খাবার আছে যেগুলো শুধুমাত্র প্যাকেজিং হচ্ছে, বিএসটিআই এগুলো দেখছেও না, কিন্তু এগুলো প্রপারিটি মানে এত পপুলারিটি হচ্ছে যেটা আসলে মানুষ জানছেও না। আসলে বিএসটিআই এমন একটা পর্যায়ে গেছে, ওনাদের কাজ কি ওনারা নিজেরাও বুঝতেছেন ওনাদের কাজ কি। মনে করি বিএসটিআই যে পরিমাণ পর্যবেক্ষণ করা দরকার সেই পরিমাণ পর্যবেক্ষণ মাঠ পর্যায়ে গিয়ে করতে পারছে না, এবং যতটুকু জনবল দরকার সেগুলো আছে কিনা তাও আমরা জানি না। বিশেষ করে শিশু খাদ্যের উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে চুপিসারে মুনাফা লাভের আশায় জনস্বাস্থ্যকে ঠেলে দিচ্ছে হুমকির মুখে। সেটা হচ্ছে যে নামি দামি কোম্পানির ব্র্যান্ড নকল করা। পেন্টেন, প্রভি, হেড অ্যান্ড শোল্ডার, তারপরে জনসন অ্যান্ড জনসন, এগুলো অবিকল ব্র্যান্ড নকল করে আপনি বাজারজাত করছেন। এই কোম্পানিগুলোকে আমরা কোনোভাবেই লাইসেন্সের আওতাতে এটা আসবে না, কারণ এটা ফেক প্রোডাক্ট করতেছে তারা। রাজনৈতিক পট পরিবর্তনের পর কিভাবে কাজ করছেন তারা, আর বাস্তবতা কি? কেন তাদের কর্মকাণ্ডে ধীরগতি, আর কেনই বা অনুমোদনবিহীন প্রতিষ্ঠানগুলো দেদারসে মানুষের মুখে তুলে দিচ্ছে বিষাক্ত খাদ্য? আর তাই অকপটে সেই ব্যাখ্যাও দেন বিএসটিআইয়ের এই পরিচালক। মানুষের নৈতিকতার এতটাই অবক্ষয় হয়েছে যে ব্যবসায়ীরা, কিছু ব্যবসায়ী বিশেষ করে এই ধরনের যারা নকল করতেছে, এগুলোর বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। প্রতিষ্ঠান যদি তার উৎপাদন প্রক্রিয়া, তার মেশিনপত্র, ল্যাবরেটরি থাকে, সেক্ষেত্রে আমরা মোটিভেট করে তাকে লাইসেন্স দিব, এটাই স্বাভাবিক। বিএসটিআই এবং ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, তাহলে কাউকে আর খেতে হবে না বিষাক্ত খাবার। তবে সেজন্য বিএসটিআই তদারকি আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করেন নাগরিক সমাজ। আবু সাইদ, মাই টিভি, ঢাকা। দর্শক, এখন জানবো নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর সম্পর্কে। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে রয়েছেন আমাদের সহকর্মী মিফতা গালিব। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। গালিব, নিত্য প্রয়োজনীয় বাজারের দাম কেমন দেখছেন, জানাবেন আমাদের। ধন্যবাদ সাবরিনা। আমরা এই মুহূর্তে আছি রাজধানী কারওয়ান বাজার এলাকায়। আপনি যেমনটি জানেন যে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে বাজার দর কিছুটা স্থিতিশীল অবস্থায় আছে। ইভেন চাল এবং তেল,
পেঁয়াজ ছাড়া অন্যান্য পণ্য পেঁয়াজের দাম ঊর্ধ্বগতি হলেও অন্যান্য পণ্যের দাম কমতে শুরু করেছে। ইভেন চালেরও কেজি প্রতি 1-2 টাকা কমতে শুরু করেছে। এছাড়া আমরা সবজির বাজারে যদি দেখি, সবজির বাজারে নতুন যেসব সবজি, সিজনাল যেসব সবজি বাজারে এসেছে সেগুলোর দাম কিছুটা বাড়তি হলেও অন্যান্য যেসব সবজি, এই সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে। আমরা এই মুহূর্তে একজন বাজারে আসা একজন ক্রেতার সাথে কথা বলবো, তার থেকে জানবো আসলে বাজার পরিস্থিতি কি, আমরা একটু তার সাথে কথা বলে জানতে পারবো। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ বাজারে যে আপনি সবজি কিনতে আসেন এবং ওভারঅল বাজার দর কেমন দেখতেছেন আসলে? নিজের লেভেল সব কিছুর দামই কম আছে। আচ্ছা, সবজির দাম কেমন দেখলেন, কি কি কিনলেন এবং কেমন কেমন দাম দেখলেন? আমি আপনার ওখান থেকে করলা কিনছি, তারপরে আপনার গিয়া টমেটো কিনছি, তারপর ভিন্ডি কিনছি। আপনার ভিন্ডি কিনছি 20 টাকা করে কেজি, হ্যাঁ। আর আপনার গিয়া করলা কিনছি 70 টাকা কেজি, বেগুন কিনছি 40 টাকা কেজি। আপনি সব সবজির দামই কম আছে। মানে আপনার এরকম যদি কম থাকে, যা অনেকে খেটে খাওয়া মানুষ, তা অনেকে মধ্যবিত্ত মানুষ, তাদের জন্য খুব ভালো। চালের দাম কেমন দেখেছেন? ওই চালের কথাই বললেন না, গত সপ্তাহ চাল কিনছি 90 টাকা কেজি মিনিকেট, কালকে কিনছি 105 টাকা কেজি। এদিকে একটু নজরদারি দেওয়া উচিত সরকারের, হ্যাঁ। শুধু সংস্কার করতেছে, বেশ ভালো কথা, এদিকে একটু নজর দেওয়া উচিত। এখানে বাংলাদেশের ভিতরে গরিবের মধ্যবিত্ত মানুষ যারা আছে তারাই বেশি, হ্যাঁ। মধ্যবিত্ত মানুষের যদি বাঁচায় রাখে মানুষ, সরকারের উপরে এমনি খুশি হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আপনি জানেন সাবরিনা, যে এছাড়াও আমরা যেসব পণ্য আমরা মাছের বাজার এবং মাংসের বাজার আমরা যেমন দেখেছি, মাছের বাজার মাংসের বাজার মোটামুটি স্থিতিশীল অবস্থায় আছে। ইভেন কিছু কিছু পণ্যের দাম আবারও কমতে শুরু করেছে। এছাড়া বাজারে কিনতে আসে ক্রেতাদের, মধ্যবিত্ত এবং অন্যান্য ক্রেতাদের আসলে যে তেল এবং পেঁয়াজের দাম যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতি এগুলো মোটামুটি ঊর্ধ্বগতি হওয়ায় আসলে তাদের মধ্যে কিছু অস্বস্তি কাজ করছে। এছাড়া বাকি পণ্যগুলো মোটামুটি দাম কমতে শুরু করেছে। জি, এই ছিল রাজধানী কারণ বাজার থেকে সর্বশেষ তথ্য। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। কারণ বাজার থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের প্রতিনিধি গালিব। 15 বছরে একবারও সংস্কার হয়নি মাদারীপুরের ডাসার উপজেলার বিভিন্ন রাস্তা। দীর্ঘদিন সংস্কার না করায় দুই পাশের মাটি ও ইট ধসে ছোট বড় গর্ত সৃষ্টি হয়েছে। রাস্তাগুলোর এমনই বেহাল দশা যে ভ্যান রিক্সা পর্যন্ত চলাচল করতে পারে না, ফলে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। উপজেলা প্রশাসন বলছে, নতুন বরাদ্দ পেলে এসব রাস্তাগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। কালকিনি ও ডাসার প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। 15 বছরে একবারও সংস্কার হয়নি মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের বালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ঘুঙ্গিয়াকোল আশ্রয়ন প্রকল্প পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এবং দক্ষিণ ধোয়াশার সিরাজ মাস্টারের বাড়ি থেকে আনন্দবাজার পর্যন্ত 1 কিলোমিটার রাস্তা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এসব রাস্তাগুলোর বেশিরভাগ ইট উঠে গিয়ে ছোট বড় খানাখন্দে পরিণত হয়েছে। অল্প বৃষ্টি হলেই কাদা পানি জমে মরণ ফাঁদে পরিণত হয় বলে অভিযোগ এলাকাবাসীর। এই সমস্ত রাস্তাগুলোর বেহাল দশায় রিক্সা ভ্যান পর্যন্ত চলাচল করতে পারে না। পরিবহন ব্যবস্থা না থাকায় উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকেরা। অসুস্থ রোগীদের হাসপাতালে নিতেও ভোগান্তিতে পড়তে হয় তাদের। আমাদের এই রাস্তাটা খুবই খারাপ, একটা অ্যাম্বুলেন্স ঢুকাইতে পারি না, একটা রুগী নিয়ে হাসপাতাল যাইতে পারি না। অনেক সময় দেখা যায় রুগী দেরি করে নিলে মারা যায় রুগী। হারা যায় না, রাস্তা যায় একটা রাস্তা ভাঙ্গে গেছে, হ্যাঁ, তার সমস্যা, মালপত্র আনতে পারি না, মাথায় করে আনা লাগে। রাস্তা হলো অত্যন্ত খারাপ, এখান দিয়ে ভ্যান নিয়ে গেলে মনে করেন যে ওই স্পিনার ভাঙ্গে চাক্কা টাল হয়, বুঝছেন, যে কয় টাকা বাড়ায় যায় সে কয় টাকা আসে না পরে ঠিক করতে গেলে। এই রাস্তাঘাট দিয়ে আড়া যায় না, হ্যাঁ, হাঁটতে গেলে উষ্টা খাইয়ে পড়িয়ে যায়। এই রাস্তাটা অনেক খারাপ, এখান দিয়ে বৃষ্টি হইলে আর কি যাওয়া যায় না, অনেক পানি জমে, সাইকেল লয়ে যেতে গেলে কষ্ট হয়। বর্ষার সিজন আইলে আমাদের বাচ্চারা স্কুলে যাইতে পারে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, দীর্ঘদিন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বরাদ্দ না থাকায় এসব রাস্তাগুলো সংস্কার করা যায়নি। বরাদ্দ পেলে শীঘ্রই সংস্কার কাজ শুরু হবে। শীঘ্রই কোনো ডেভেলপমেন্ট প্রজেক্ট হাতে নেওয়া হয় তাহলে এই প্রকল্পের ডিপিপি এর মাঝে এই সকল রাস্তা অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে আমরা খুব শীঘ্রই ওইসব এলাকার জনদুর্ভোগ যোগাযোগের যে কষ্ট এটা আমরা লাঘব করার ব্যবস্থা নিতে পারবো। এই রাস্তাগুলো সংস্কার করার জন্য সংশ্লিষ্ট যেই বিভাগ রয়েছে আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার অফিস, আমরা আমাদের উপজেলার ইঞ্জিনিয়ার সাহেবকে সে বিষয়ে অনুরোধ জানিয়েছি এবং নির্দেশনা দিয়েছি যেন তিনি দ্রুত এই রাস্তাগুলো সংস্কার করে জনসাধারণের দুর্ভোগ লাঘব করার জন্য পদক্ষেপ নেন। উপজেলার একমাত্র এই ইউনিয়নের 30 সহস্রাধিক জনসাধারণের যাতায়াতের একমাত্র রাস্তাগুলো দ্রুত সংস্কার করে যাতায়াত উপযোগী করে তোলার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ইলিয়াস কমল, মাইটিভি।
ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত সড়ক 4 লেন করা হবে খবরে উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চলের মানুষ। নতুন সড়কে দুর্ঘটনা কমার পাশাপাশি যাত্রার সময়ও বাঁচবে বলে মনে করেন স্থানীয়রা। এর প্রভাবে বাড়তে পারে পর্যটকও, তাই দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন সর্বস্তরের মানুষের। আসাদ চৌধুরীর ক্যামেরায় পারভেজ রাসেল জানাচ্ছেন বিস্তারিত। পদ্মা সেতুর পর দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা পর্যন্ত 2 লাইনের সরু সড়ক যেন এক অভিশাপ। পরিসংখ্যান বলছে গত বছরেও ছোট বড় প্রায় অর্ধশত দুর্ঘটনা ঘটেছে। 40 জন নিহত ও আহত হয়েছে শতাধিক। নামে ঢাকা বরিশাল মহাসড়ক হলেও অবৈধ যানবাহনের কাছে অসহায় যেন বড় পরিবহনগুলো। ফুটপাত দখলে অবৈধ ব্যবসায়ী, তাই অনিরাপদ সড়ক যেন মৃত্যু ফাঁদ। ঢাকা এবং বিভিন্ন দেশে গাড়ি থেকে এখন এই রাস্তায় বরিশালে অন্তত 500 গাড়ি ঢোকে। পদ্মা সেতু হওয়ার পরে তাদের যে নির্বিঘ্নে যাতায়াত, দ্রুত গতিতে যে নির্বিঘ্নে যে যাতায়াতটা নিশ্চিত হবে। চলতি সপ্তাহে অন্তর্বর্তী সরকার একনেকের বৈঠকে ভাঙ্গা বরিশাল পটুয়াখালী কুয়াকাটা মহাসড়ক 4 লেনের প্রকল্প পাশ করায় খুশি দক্ষিণাঞ্চলবাসী। 4 লেনের ব্যাপারে যেটা অন্তর্বর্তী সরকারের দিক থেকে ঘোষণা এসেছে, এটা যেন প্রতিশ্রুতির মাধ্যমেই শেষ হয়ে না হয়ে যায়, এটা যেন কাজটা যেন চলমান থাকে। আমরা 6 লেন চেয়েছি, যদিও সরকার 4 লেন করে অতি দ্রুত এই 25 সালের ভিতরেই আমরা কাজ শুরু দেখতে চাই। পর্যটন, শিল্পায়ন ও অর্থনীতির আমূল পরিবর্তনের কথা বলেন এই পুলিশ কর্তা। অসম্ভব সুন্দর জায়গা, এটা যত মানুষ যাবে, পর্যটক যাবে, এটা আরও সুন্দর হবে, অর্থনীতি সমৃদ্ধ হবে। তো অতি দ্রুত এটা কাজ শুরু হওয়ার দরকার এবং আমরা সড়ক নিরাপত্তার সাথে সাথে জননিরাপত্তা এবং পাশাপাশি পরিবহন সুন্দর হবে, তাতে অর্থনীতি ফ্লো বাড়বে। এই মহাসড়কটি 4 লেনে উন্নীত হলে রাজধানী ঢাকা থেকে সাগরকন্যা কুয়াকাটা যেতে যেমন বাঁচবে সময়, আধুনিক সড়কে কমে যাবে দুর্ঘটনা, আর দক্ষিণাঞ্চলে নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন হবে। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। কুমিল্লার চান্দিনায় ভূমিহীনদের জন্য তৈরি আশ্রয়ণ প্রকল্প এখন মাদকসেবীদের আড্ডায় পরিণত হয়েছে। আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক বিবেচনায় আশ্রয়ণ প্রকল্প বরাদ্দ দেয়ায় অভিযোগও করেছে এলাকাবাসী। পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক ছত্রছায়ায় হাতিয়ে নেওয়া এসব ঘরে এখন তালা ঝুলছে। প্রতিনিধি শাহজালাল সাজুর তথ্য ও চিত্রে বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। কুমিল্লা চান্দিনায় ভূমিহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পে 216টি সেমি পাকা ঘর বরাদ্দ দেওয়া হয়েছিল বিগত সরকারের আমলে। বরাদ্দের পরপরই অভিযোগ ওঠে প্রকৃত ভূমিহীনদের না দিয়ে এসব ঘর রাজনৈতিক বিবেচনায় বিভিন্ন সামর্থ্যবান ব্যক্তিদের দেওয়া হয়েছে। তোমরা যদি ঘর দুয়ার থাকে, তোমরা ঘর দখল করলা কেন? তোমরা আরেকজনটা দিয়ে লেখা, তোমরা আবার বেচো, আবার ভাড়াও দাও। টাকা আছে, পয়সা আছে, তারা ঘর লয়ে রয়েছে। যাদের টাকা নেই, পয়সা নেই, ভূমির লোকের সম্বন্ধ নেই, স্যার তারা ঘর পাইতে আসছে না, তারা রাস্তাঘাটে কাঙ্গালের মতন ঘুরতে আসে। তথ্যানুযায়ী আওয়ামী লীগ সরকারের পতনের পর অধিকাংশ বরাদ্দকৃত মালিকই লাপাত্তা, আর এই সুযোগে পরিত্যক্ত ঘরগুলো পরিণত হয় মাদকসেবীদের অভয়াশ্রমে। রাত্রেবেলা অনেক মানুষ আসে এখানে, আইসা নানান জিনিস খায়, তো আমরাও সমস্যা হইতেছে, ঘুমাইতে পারতাছি না, কলের পানি ফেলাইতে পারি না। তারপরে আটে মাটি দিলে মাটি আমাদের আট কাটতে মাটি নিয়ে যায়, কিন্তু আমরা আটের থেকে ক্ষেতের থেকে মাটি আটেও দিতে পারি না। আমাদের লগে দুনিয়ার ঝগড়া করে, লাইন করে দিব কইছে, জলে করে লাইনও করে দিয়ে জানাই আমরা কিভাবে বসবাস করলাম। তাহলে তো হেতার অত্যাচার আমরা জায়গা লাগবো, হেতা খেতে ফাতে পানি গেলি। এ বিষয়ে কথা বলতে রাজি হননি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন। দ্রুত পরিত্যক্ত ঘরগুলো প্রকৃত ভূমিহীনদের বরাদ্দের দাবি স্থানীয়দের। মিফতা গালিব, মাই টিভি। শখের বসে মাত্র 12 কাঠা জমিতে বেগুনি রঙের দুলালি সুন্দরী ধান চাষ করে তাক লাগিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের কৃষক। অ্যান্টিঅক্সিডেন্ট সহ প্রচুর পুষ্টিগুণ সমৃদ্ধ উপসি জাতের ধানে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ না থাকায় এবং উৎপাদনে কীটনাশক এবং সার কম লাগায় এই ধান চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পৃষ্ঠপোষকতা পেলে এই ধান চাষে আগ্রহী হতে পারেন অনেকেই মনে করেন স্থানীয় কৃষকরা। প্রতিনিধি তারেক আজিজের পাঠানো তথ্য চিত্রে মিফতা গালিবের রিপোর্ট।
দূর থেকে দেখলে মনে হবে বেগুনি রঙের ফুলে ভরে উঠেছে ফসলের মাঠ। পার্পল লিপ, যা দুলালী সুন্দরী নামে পরিচিত উপসি জাতের এই ধান সবুজ ক্ষেতের বেষ্টনীর মাঝে যেন বেগুনি রং ধারণ করছে। চাঁপাইনবাবগঞ্জে মাত্র 12 কাঠা জমিতে বেগুনি রঙের এই দুলালী সুন্দরী চাষে দৃষ্টি কেড়েছে সকল কৃষকদের। ধান আমরাকে দেখতে ভালো লাগছে, আমরা রাস্তায় দেখি ধানটা দেখে সুন্দর লাগে, ধানটা দেখি খুব ভালো লাগে। এটা নতুন ধান আছে, এর উৎপাদন ভালো হবে, আল্লাহ দিয়ে যদি হয় তবে আমরাও লাগাবো। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকা স্বাস্থ্যোপকারী দুলালী সুন্দরী চাষে পোকামাকড়ের আক্রমণ এবং সার কীটনাশক কম খরচ হওয়ায় এই ধান চাষাবাদে আগ্রহী হয়ে উঠবেন কৃষকরা। খরচ কম, ভালোই হয়েছে তো, কম সাহারে ভালো ফসল, সার কীটনাশক সব খরচই কম। যদি ফলন বাম্পার হয় তো ভবিষ্যতে আমরা এটা করব। আকারে মোটা এবং সুস্বাদু এই ধানের পুষ্টিগুণ যাচাই করে আগামীতে বৃহৎ পরিসরে চাষাবাদে কৃষকদের আগ্রহ বাড়ানোর আশ্বাস জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। যদি দেখা যায় যে ফলন ভালো হচ্ছে, রোগবালাই কম হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কৃষি সম্প্রসারণ দপ্তরের পক্ষ থেকে পরবর্তীতে এটা সম্প্রসারণ উদ্যোগ নেব। প্রচুর পুষ্টিগুণ সমৃদ্ধ সুস্বাদু এই ধান বাণিজ্যিকভাবে চাষাবাদ হলে লাভবান হবেন ধান চাষিরা বলে মনে করেন সচেতন মহল। মিফতাক আলী, মাই টিভি। এবারে গ্রাম বাংলার খবর। গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 15 জন। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে বৃষ্টির মধ্যে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়াদির ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রায় 2.5 ঘন্টা বন্ধ থাকে মহাসড়কে যান চলাচল। 10 কিলোমিটার দীর্ঘ হয় যানবাহনের লাইন। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয় ট্রাকের চালক ও বাসের হেল্পার ও খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ও কাশিয়ানী হাসপাতালে পাঠায়। রাস্তার উপর পড়ে থাকা দুমড়ে মুচড়ে যাওয়া বাস ও ট্রাক অপসারণ করলে রাত 11টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। টাঙ্গাইলের ঘাটাইলে স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত হয়েছে। বৃহস্পতিবার স্কুলে যাওয়ার পথে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দেউলাবাড়ি ইউনিয়নের রতন বরিশ নামক স্থানে মোটরসাইকেলে করে স্কুলে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের চাপায় ধলাপাড়া সমীর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মিজানুর রহমানের মর্মান্তিক মৃত্যু ঘটে। নিহত মিজানুর রহমান ধানবাড়ি উপজেলার যাদুনাথপুর কলহকোড়া গ্রামের মৃত আব্দুর রহিম মিয়ার ছোট ছেলে। ঘাটাইল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম জানান, নিহতের পরিবার থেকে কোনো প্রকার অভিযোগ হয়নি। লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। দ্রুত ছড়িয়ে পড়ার মাধ্যমে ফসলের ক্ষতি সাধন করায় কৃষকদের কাছে কারেন্ট পোকা নামে পরিচিত বাদামি গাছ ফড়িং। কর্তৃপক্ষের উদাসীনতার কারণে চলতি মৌসুমে দিনাজপুরে পার্বতীপুরে এ কারেন্ট পোকার উপদ্রবের প্রকোপ আকার ধারণ করেছে। ফসলের গোড়ায় এই পোকার আক্রমণের কারণে একাধিকবার ওষুধ স্প্রে করেও ফল না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকেরা। তাই আক্রমণের পাশাপাশি নিকটবর্তী অন্য জমির ফসল বাঁচাতে বাধ্য হয়ে নির্দিষ্ট সময়ের আগেই এসব জমির ধান কাটা শুরু করেছেন সংশ্লিষ্টরা। এবারে উপজেলার 22,796 হেক্টর জমিতে ধানের চাষ হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলা কৃষি কর্মকর্তা রাজীব হোসাইন। 8 বিঘা জমির মধ্যে এই পোকার উপদ্রবে আমি 3 বিঘা জমি অলরেডি কেটে ফেলেছি। বাকি যে 5 বিঘা জমি আমার রয়েছে সেটা নিয়ে অনেক টেনশনে আছি। কারেন্ট পোকা ধরার কারণে আমরা এগুলা কেটে ফেলাইতেছি, নাতে নষ্ট হয়ে যাবে এই জন্য। এই কারেন্ট পোকার উপদ্রবে আমাদের অবস্থা শেষ। এত স্প্রে করতেছি তাও কারেন্ট পোকা মরতেছে না। বরিশালের মুলাদিতে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাস এর সভাপতিত্বে উপজেলার 15 জন বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ নিজামুদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল আল কাইয়ুম সহ আরও অনেকে। মুন্সিগঞ্জের শ্রীনগরে ফেরিঘাট এলাকায় র্যাব পরিচয়ে 2 সৌদি আরব প্রবাসীকে অপহরণের পর 36,50,000 টাকা লুটের অভিযোগ উঠেছে।
অপহরণের শিকার প্রবাসীরা হলেন জসিম শেখ ও সুজন খান। বৃহস্পতিবার শ্রীনগরে ফেরিঘাটে এ ঘটনা ঘটে। এ বিষয়ে র্যাব 10-এর ভাগ্যকুল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, এই চক্রকে শনাক্ত ও গ্রেফতারের জন্য র্যাব ইতিমধ্যে গুরুত্ব সহকারে কাজ শুরু করেছে। এদিকে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ শাকিল আহমেদ বলেন, ভুক্তভোগী 2 জন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তির প্রতিবাদে ও সিলেট বাঘবাড়ি এলাকায় বিক্ষোভ চলাকালীন সময়ে মহানগর ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক SM ফাহিমের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। বৃহস্পতিবার মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন আহমেদের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল রহমান এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মাহিন যৌথ পরিচালনায় এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা বিএনপির আয়োজিত আনন্দ মিছিল শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ হতে শুরু হয়ে লোকনাথ দিঘির পাড় গিয়ে শেষ হয়। পরে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় আয়োজিত সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কোচি, সদস্য আলহাজ কবির আহমেদ ভুইয়া সহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও স্যার AF রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কালো ব্যাজ ধারণ ও অবস্থান কর্মসূচি হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে জাবির কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন হয়। কর্মসূচি থেকে হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর পদত্যাগ এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবি জানান জাতীয়তাবাদী ছাত্রদল জাবি শাখার নেতাকর্মীরা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পারভেজকে হত্যা করা হয়েছে, তারই ধারাবাহিকতায় এই সাম্যকে হত্যা করা হয়েছে। আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা ছাত্রদল নেতা সাম্যর বিচার নিশ্চিত হতে হবে। তাছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কঠোর থেকে কঠোর কর্মসূচি দিবে যতক্ষণ পর্যন্ত বিচার নিশ্চিত না হবে। গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবৈধভাবে দোকানপাট ও ফুটওভার ব্রিজের উপর দোকান বসে জনদুর্ভোগ সৃষ্টি ও অতিরিক্ত খাজনা আদায় এবং অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজির বিরুদ্ধে কার্যক্রম ও উচ্ছেদ অভিযান করেছে স্বেচ্ছাসেবক দল ও শালনা হাইওয়ে পুলিশ। বাঘেরবাজার এলাকায় সড়কের উভয় পাশে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী নস মিয়ার নেতৃত্বে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শালনা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালে আহমেদ, গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিম তাজ, ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম স্বপন সহ স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দ। এ সময় দীর্ঘদিন যাবৎ মহাসড়কের উপরে বসানো দোকানপাট সরানো এবং সকলের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে স্বেচ্ছাসেবক দল ও শালনা হাইওয়ে পুলিশের কর্মকর্তারা। পটুয়াখালী স্থানীয় সকল ব্যাংক ও উদ্যোক্তাদের নিয়ে লিড অগ্রণী ব্যাংক PLC পটুয়াখালী অঞ্চলের আয়োজনে CMSME খাতে ক্লাস্টার অর্থায়ন বিষয়ক কর্মশালা হয়েছে। বাংলাদেশ ব্যাংক বরিশাল এর সার্বিক তত্ত্বাবধানে কর্মশালায় অগ্রণী ব্যাংক PLC আঞ্চলিক কার্যালয় সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান AM মাজহারুল কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল পরিচালক ইমতিয়াজ আহমদ মাসুম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক ব্যাংক PLC বরিশাল সার্কেল মোহাম্মদ জাহিদ ইকবাল। এ সময় আরও উপস্থিত ছিলেন বিসিক শিল্পনগরী সহকারী মহাব্যবস্থাপক, অগ্রণী ব্যাংক PLC পটুয়াখালী অঞ্চল সহকারী মহাব্যবস্থাপক কৃত্তিবাস নাগ।